নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো পুনেতে হওয়া একটা রিসেন্ট কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। একজন রিটায়ার্ড পুলিশ অফিসার সুরেন্দ্র প্রজাপতির মেয়ে দিব্যার মৃত্যু রহস্যতে ঘেরা ছিল। পুনে ক্রাইম ব্রাঞ্চ এই কেসটা সলভ করেছিল। 17 জানুয়ারি 2012 একটা সিকিউরিটি এজেন্সিতে ইন্টারভিউ দেওয়ার পর রিটায়ার্ড পুলিশ অফিসার সুরেন্দ্র প্রজাপতি দুপুর 12:30 নাগাদ ধনকবাড়ি পুনেতে নিজের বাড়িতে ফেরেন। বাড়িতে পৌঁছেই সুরেন্দ্র দেখেন যে তার মেয়ে দিব্যা মৃত অবস্থায় পড়ে আছে আর তার ওড়না গলার সাথে জড়িয়ে আছে। ক্রাইম সাইট ইনভেস্টিগেশনের পর পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছয় যে বাড়িতে কেউ জবরদস্তি ঢোকেনি, কিন্তু দিব্যার মোবাইল ফোন আর গয়না মিসিং ছিল। তবুও স্থানীয় পুলিশ এই কেসে বেশি দূর এগোতে পারেনি আর ধীরে ধীরে এই কেস সুইসাইড কেস বলে ধরে নেওয়া হয়। কিন্তু মৃতার বাবা সুরেন্দ্র প্রজাপতি পুলিশের তদন্তে খুশি নন। তিনি বারবার পুলিশ কমিশনারের কাছে নালিশ জানান। কমিশনার 2012 সালের জুন মাসে এই কেসটা ক্রাইম ব্রাঞ্চের হাতে ট্রান্সফার করেন। ক্রাইম ব্রাঞ্চ এই কেসে সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়ে, এটা প্রমাণ করার জন্য যে এই কেস একটা মার্ডার কেস ততক্ষণ পর্যন্ত না সুইসাইড থিওরি প্রমাণ হচ্ছে। সুরেন্দ্র প্রজাপতির একমাত্র সন্দেহ ছিল রবি নায়ার, দিব্যার প্রেমিক, যে দিব্যার সঙ্গে 11 বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও এখনো পালন করেনি। এই ব্যাপারটা নিয়ে দিব্যা খুব ডিস্টার্ব ছিল, কিন্তু দিব্যার ছোট বোন ধনশ্রীর কাছে এই অভিযোগটা খুবই অদ্ভুত লাগে, কারণ তার মতে রবি আর দিব্যার মধ্যে সত্যিকারের গভীর ভালোবাসা ছিল। কিন্তু ধনশ্রীর স্বামী বসন্ত দামলে, যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাইট সাপ্লাই করত, সে ক্রাইম ব্রাঞ্চকে বলে যে তার শ্বশুর সুরেন্দ্র প্রজাপতি কথায় কথায় দিব্যার সমস্যা নিয়ে দু চারবার তার সঙ্গে শেয়ার করেছেন। রবি নায়ার এলএপি কেরালার বাসিন্দা, সে দুবাইতে চাকরি করত। ক্রাইম ব্রাঞ্চ রবির সঙ্গে দেখা করার আগে সুরেন্দ্র প্রজাপতির স্ত্রী তথা দিব্যার মা মীনাক্ষীর সঙ্গে দেখা করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে মীনাক্ষী 2 বছর আগে 2010 সালে সুরেন্দ্রর সঙ্গে বিবাহিত সম্পর্ক ত্যাগ করে নিজের মায়ের সঙ্গে আলাদা থাকছিলেন। তিনি আলাদা থাকার সিদ্ধান্ত তার বিয়ের 44 বছর পর নিয়েছিলেন। ভীষণই ক্ষুব্ধ মীনাক্ষী ক্রাইম ব্রাঞ্চকে জানায় যে সুরেন্দ্র প্রজাপতি একজন স্বার্থপর আর নির্দয় মানুষ ছিল, যে তাকে অমানবিক অত্যাচার করত। মীনাক্ষী প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সুরেন্দ্রর মুখ কখনো দেখবেন না, সেই জন্যই তিনি তার বড় মেয়ে দিব্যার শেষ কাজে আসেননি। পুলিশ তাকে সোজাসুজি জিজ্ঞাসা করে আর জানতে চায় যে মীনাক্ষীর কি দিব্যার মৃত্যুতে কোনো হাত রয়েছে। মীনাক্ষী এই অভিযোগ শুনে ভেঙে পড়েন, বলেন যে তিনি তার স্বামীকে না জানিয়ে পুনে এবং মুম্বাইতে দুটো সম্পত্তি কিনেছিলেন। যখন তিনি সুরেন্দ্রকে ছেড়ে চলে এসেছিলেন তখন সেই সম্পত্তি তিনি মেয়েদের নামে করে দেন। তিনি দিব্যার জন্য ভেঙে পড়েন আর পুলিশের অভিযোগ খণ্ডন করে দেন। ধনশ্রীও তার বাবা সুরেন্দ্র সম্পর্কে অমানবিক, নির্দয় আর মদ্যপ মানুষের ছবি পেশ করে, কিন্তু সুরেন্দ্র প্রজাপতির সার্ভিস রেকর্ড একদমই ক্লিন ছিল, যা এটা প্রমাণ করে যে সে একজন ভালো পুলিশ অফিসার ছিল। রবির সাথে দেখা করতে ক্রাইম ব্রাঞ্চ এলএপি পৌঁছয়। রবি দুবাই থেকে ছুটি নিয়ে বাড়ি এসে রয়েছে। রবি বলে যে সে বিয়ের জন্য ছুটি নিয়েছে। দিব্যার সঙ্গে তার 2012 জুনে বিয়ে হওয়ার কথা। সেটাও বলে যে 11 বছর আগে তার আর দিব্যার যখন প্রেম হয়েছিল তখন দিব্যার বাবা সুরেন্দ্র তার তীব্র প্রতিবাদ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সময়ের সঙ্গে প্রজাপতি নরম হয়ে যান আর তিনি রাজিও হয়ে যান। কিন্তু ততদিনে অনেক সময় পেরিয়ে গিয়েছিল। তার ফলে রবি দুবাইতে চাকরি পেয়ে যায়। 11 বছর পর 2012 জুন মাসে রবি আর দিব্যার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু জানুয়ারিতেই দিব্যার মৃত্যু হয়। পুলিশ এবার ধন্দে পড়ে যায়। প্রজাপতির সম্পর্কে বলা সব কথা কি সত্যি? সুরেন্দ্র প্রজাপতি পুলিশ অফিসার হওয়ার কারণে সব সময় কি কোনো অ্যাঙ্গেল খুঁজতে থাকেন, আর তিনি একটা সুইসাইড কেসকে মার্ডার কেস হিসেবে প্রমাণ করার জন্যই কি ব্যস্ত হয়ে পড়েছেন? এই মার্ডার অ্যাঙ্গেল কি একদমই কাল্পনিক? কিন্তু সবচেয়ে বড় সত্যিটা হলো যে দিব্যার ফোন 6 মাস ধরে ট্র্যাক হয়নি আর তার লকার থেকে উধাও হওয়া গয়নাও পাওয়া যায়নি। দিব্যার মৃত্যুর 7 মাস পর একদিন আচমকা দিব্যার মোবাইল অ্যাক্টিভেট হয়। পুলিশ মোবাইলের IMEI নাম্বার ট্রেস করে জানতে পারে যে ফোনটা কোলাপুরে ব্যবহার করা হচ্ছে। এরপর স্যার, দিব্যার মিসিং ফোনটা কোলাপুরে সুইচ অন হয়েছে। কোলাপুর পুনা থেকে প্রায় 218 কিলোমিটার দূরে। রাঘব, এই কেসটা আর যাই হোক সুইসাইডের কেস নয়। মনসুর খান, 12 বানবাড়ি চাল, কোলাপুর। দিব্যার মিসিং ফোনটা এই লোকটার কাছেই আছে। নতুন নম্বর 444787679। পুনাতে ফোনটা হারালো আর কোলাপুরে পাওয়া গেল। খোঁজ নাও যে ওদের সঙ্গে কোলাপুরের কোনো সম্পর্ক আছে কিনা। ইয়েস স্যার। হ্যালো, আগে মনসুরকে ডাকুন।
পাইনি সাহেব, কিনেছি, তাও 3 দিন আগে। কোথা থেকে? দোকান থেকে সাহেব, ওই যে মার্কেটে মোবাইলের দোকান আছে ওখান থেকে। চলো, নিয়ে চলো সেখানে। হ্যাঁ স্যার, আমি এই সেটটা ওনাকে বেচেছিলাম। এই সেটটা তুমি কোথা থেকে পেলে গৌতম? এটার আসল মালিকের মৃত্যু 6 মাস আগে হয়েছে, পুনাতে। দেখো গৌতম, সত্যি করে বলো, না হলে এই মোবাইলের মতো তোমাকেও খুলে ভেতর থেকে সত্যিটা বার করে নেব। দেখুন স্যার, এই মোবাইলটা আমার কাছে 6 মাস ধরে পড়েছিল। এলো থেকে? জল থেকে। একদম খারাপ হয়ে গেছিল স্যার, পুরো সার্কিটটাই চেঞ্জ করতে হয়েছে। 6 মাস ধরে রোজ আমি এই মোবাইলটায় কিছু না কিছু করে একদম ব্র্যান্ড নিউ বানিয়ে দিয়েছি। এই 2 সপ্তাহ আগেই চালু হয়েছে স্যার। তারপর এটা মনসুরকে বেচে দিলে? ওনার মোবাইলটা পছন্দ হয়ে যায় আর আমি ভাবলাম ঠিকই আছে, এত খাটাখাটি করেছি, 2 পয়সা যদি আসে, তাই আমি এই সেটটাকে ওনার কাছে বেচে দিই। সাহেব, আমি এটার ব্যাপারে কিছুই জানি না, পছন্দ হয়েছে আমি কিনে নিয়েছি। গৌতম, এই ফোনটা নিজে জল থেকে উঠে তোমার কাছে এসেছিল? সুনীল এটাকে জল থেকে বার করে এনেছিল স্যার, আর 150 টাকায় আমাকে বিক্রি করে। এই সুনীলটা আবার কে? সুনীল ওই যে স্যার, ওই পাশের বস্তিতে থাকে। স্যার, ওই যে সুনীল। কোথায় পেয়েছিলি? আরে চুপ করে দাঁড়িয়ে থাকিস না, সত্যি কথা বল। আরে পুনায় একজন মারা গেছে, এটা তার ফোন। এটা আমি পঞ্চগঙ্গায় পেয়েছিলাম স্যার। পঞ্চগঙ্গা নদীতে? হ্যাঁ স্যার। সত্যি কথা বল, নাহলে ওখানেই তোকে ডুবিয়ে মারবো। মায়ের দিবি বলছি স্যার, আমি আর আমার বন্ধুরা ওখানে রোজ যাই স্যার। ওর পাশেই একটা ফেমাস মন্দির আছে, আর ওর পাশের ব্রিজ থেকে লোকেরা নদীর মধ্যে প্রসাদ, ফুল এইসব ফেলে। কবে বলতে 5-6 মাস আগে হবে। না না, তারও আগে, জানুয়ারির সময়। কিন্তু এটা তোর হাতে এলো কি করে? ও কপালে ছিল স্যার। উপর থেকে ভক্তরা যা ফেলে আমরা জলে ডুব দিই, আর ওখান থেকে যা পাই আমরা রেখে দেই বা বেচে দিই। কিছু টাকাও পেয়ে যাই স্যার। আমি এই ফোনটা পেয়েছিলাম। আমি এটাকে প্রসাদ ভেবে রেখে দিয়েছিলাম। পুনের দিব্যার মোবাইল ইনস্ট্রুমেন্ট কোলাপুরের পঞ্চগঙ্গা নদীতে ফেলা হয়েছিল ব্রিজের ওপর থেকে। যদি দিব্যা আত্মহত্যাই করত, তাহলে সে 218 কিলোমিটার দূরে গিয়ে তার মোবাইল ফোন কেন নদীতে ফেলবে? দিব্যার বাবা সুরেন্দ্র প্রজাপতির থিওরি কি সত্যি প্রমাণিত হতে চলেছিল যে দিব্যাকে খুন করা হয়েছিল? স্যার, প্রজাপতি পরিবারের কোনো কোলাপুর কানেকশন নেই। ওনারা তো বলছেন যে কোনোদিন কোলাপুর জানিনি। আর স্যার, 17 তারিখ দিব্যা মারা যায়, আর সেদিন সকালে ফোনটা সুইচ অন ছিল, আর লোকেশন ছিল ধালকবাড়ি, পুনে। আর দুপুরবেলা মৃত্যুর পর ফোনটা সুইচ অফ হয়ে যায়। রাঘব, এটা শুধু একটা মার্ডার নয়, এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। আর এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হলাম আমরা, আর এই সবই আমাদের চোখে ধুলে দেওয়ার জন্য করা হয়েছে। স্যার, এমনিতেও তো সুরেন্দ্র প্রজাপতি প্রথম থেকেই বলছেন যে এটা কোনো সুইসাইড নয়, এটা মার্ডার। রাঘব, সুরেন্দ্রবাবু একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। উনি এই ষড়যন্ত্রটা বুঝতে পেরেছিলেন। প্রজাপতি বাবু, দিব্যার খুনের কিছু প্রমাণ আমরা পেয়েছি। কি প্রমাণ? আমাকে বলুন। সরি, আপনি তো জানেন যে আমরা প্রমাণ এইভাবে ডিসক্লোজ করতে পারি না। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু এবার আপনি মানছেন তো যে আমার মেয়েকে খুন করা হয়েছে? দেখুন, সঠিক সময়ে আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। স্যার, কোলাপুরের সমস্ত জুয়েলারি শপে আমাদের সোর্স লাগিয়ে দেওয়া হয়েছে। গুড। এই দিব্যা মার্ডার কেসে কোলাপুরের কোনো না কোনো কানেকশন তো রয়েইছে। একবার সেটা পেলেই
এই কেসটা সলভ হয়ে যাবে। মীনাক্ষী দেবী, এই হলো আপনার প্রপার্টির কাগজপত্র, এইখানটা সই করুন। মা দ্বিতীয় বাড়িটাও আমার নামে লিখে দিয়েছে। ধনশ্রী, ভাবছিলাম যদি মীরা রোডের বাড়িটা আর পুনের বাড়িটা বেচে আমরা কল্যাণে যদি নতুন বাড়ি কিনে নিই। তাহলে বাবা বাবা কোথায় থাকবে? কোথায় থাকবেন মানে? আমাদের কাছে থাকবে। আবার কোথায় থাকবে? মীনাক্ষী তোমার সঙ্গে দেখা করতে চায় না। আমারও দেখা করার কোনো ইচ্ছা নেই। ও আমার বাড়িটাকে নিয়ে ছেলে খেলা করছে। কথা না বলে আমি এখান থেকে যাব না। বলার মতো আর কি বা আছে? একটা কথা শুনে রাখো, ওই বাড়িটা তুমি কোনোদিনই পাবে না। আমারই বাড়ি আমি পাবো না? আমার সাথে ফ্রড করেছো, আমার রোজগারের টাকায় বাড়ি কিনেছো, আর সেটাও নিজের নামে। জয়েন্টের নামেও কিনতে পারোনি। এখন এই বয়সে আমার হাতে কি থাকলো? কিচ্ছু না। আমি কেমন করে বাঁচবো? তুমি কখনো কাউকে বাঁচতে দিয়েছো? তুমি বাঁচো অথবা মরো, তাতে আমার কিছু যায় আসে না। তোকে আমি মেরে মাথা ফাটিয়ে দেব। মীনাক্ষীর দিকে একদম এগোবি না। যা যা বলছি। সাবধানে থাকিস বাবা। সাবধানে থাকিস রবি, সাবধানে। তুমিও নিজের খেয়াল রেখো। যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে, কিন্তু তোর সামনে এখন পুরো জীবনটাই পড়ে আছে। স্যার, কোলাপুর থেকে কোনো লিড পাচ্ছি না। চুরি হয়ে যাওয়া গয়নাগুলো ওখানে বিক্রির জন্য যায়নি, আর না তো কোনো পেশাদার খুনির কোনো ইনভলভমেন্ট আছে। রাঘব, আমরা তো মার্ডারের থিওরি মেনেই চলছি। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, যতগুলো প্রমাণ আমরা পেয়েছি সেগুলো আমাদের শুধু ঘুরপাক খাওয়াচ্ছে। চেন্নাই, কেরালা, কোলাপুর। স্যার, সুরেন্দ্র প্রজাপতি একজন এক্স পুলিশম্যান। হয়তো উনি প্রথমেই ষড়যন্ত্রে নাচ করেছিলেন, আবার এটাও হতে পারে যেটা সত্যি একটা সুইসাইড কেস। কিন্তু সুরেন্দ্র প্রজাপতি এটাকে একটা কাল্পনিক মার্ডার কেস বলেই ধরে নিচ্ছেন। পুনা থেকে 218 কিলোমিটার দূরে কোলাপুরে পঞ্চগঙ্গা নদীতে উনি কাউকে মোবাইল ফেলতে পাঠিয়েছিলেন, যেখানে বিশেষ করে কোলাপুরে দিব্যার পরিচিত কেউ নেই। না রাঘব, উনি এক্স পুলিশম্যান। উনি ভালো করেই জানেন যে মোবাইল ট্র্যাকিং খুব চালাক লোককেও ধরিয়ে দিতে পারে। সেটা জানি স্যার, কিন্তু 17 জানুয়ারি 2012 দিব্যার ফোনটা ফেলে দেওয়া হয়, ঠিক সেই দিন যেদিন দিব্যা মারা যায়। এখন সুরেন্দ্র প্রজাপতি নিজে তো সেলফোনটা ফেলতে কোলাপুর যাননি, কারণ উনি সারাদিন লোকাল পুলিশের সঙ্গে ছিলেন। দিব্যাকে তার অপরিচিত কেউ মারেনি, নাহলে দিব্যা তাকে বাড়িতে ঢুকতেই দিত না। মার্ডারের সময় সে বাধা দেয়নি কেন? স্যার, ধরে নিন ও সুইসাইড করেছে, কিন্তু কেন স্যার? রবি আর দিব্যার তো বিয়ে হওয়ার কথা ছিল, পুরো 11 বছর ধরে অপেক্ষার পর। রাঘব, এই কেসটাতে গুগলি আর বাউন্সার দুটোই রয়েছে। স্যার, আমি ভাবছিলাম যে ধনকবাড়িতে দিব্যার প্রতিবেশীদের সেলফোন রেকর্ড চেক করুন, হয়তো কিছু পেয়ে যাব। ভেরি গুড রাঘব, তুমি তোমার সব সোর্সকে কাজে লাগিয়ে দাও। একটা কাজ করো, ধনকবাড়ি এরিয়ার গণেশ কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সব টাওয়ারকে ট্র্যাক করো। 17 জানুয়ারি সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত যতগুলো কল হয়েছে পুরো লিস্ট চাই। পুনে আর মীরা রোডের ফ্ল্যাট দুটি নিয়ে পারিবারিক ড্রামা চরমে উঠেছিল, কিন্তু ক্রাইম ব্রাঞ্চের ইনভেস্টিগেশন টিম এখনো কোনো কিনারায় পৌঁছতে পারেনি। কিন্তু পুলিশ বারবার বুঝতে পারছিল যে তাদের বেপথে চালনা করা হচ্ছে, আর এই সমস্ত কনফিউশনের মধ্যেই তদন্তকারী অফিসাররা নতুন একটা পন্থা নিলেন। স্যার,
17ই জানুয়ারি 2012 সকাল 10টা থেকে 12টার মধ্যে গণেশ সোসাইটির ধানক বাড়িতে 1,74,000টা কল করা হয়েছে। কোনো ব্যাপার না, চলো খড়ের গাদা থেকে সুচটা খুঁজি। স্যার, এই কানেকশনগুলোর মধ্যে একটাও কানেকশন এমন নেই যার সঙ্গে প্রজাপতি পরিবারের কোনো কানেকশন আছে। যদি এটা মার্ডারই হয় তাহলে খুব ভালোভাবে এটা প্ল্যানিং করা হয়েছিল। এই 57,000 সিম কার্ডের মধ্যে 12টা সিম কার্ড পরের দিন সুইচ অফ হয়ে যায়, অর্থাৎ 18ই জানুয়ারি 2012, দিব্যার মৃত্যুর ঠিক পরের দিন। স্যার, এটাও তো হতে পারে যে এই 12টা সিম কার্ডের মধ্যে কোনো একটা আমাদের কাজের। এতদূর যখন এগিয়েই গেছি তখন আর একটু এগিয়েই যাই। ওই 12টা সিম কার্ডের মধ্যে 11 জনের সেলফোন কোম্পানির সঙ্গে আমাদের কথা হয়েছে। হয় তাদের ফোনটা ড্যামেজ আর নাহলে সিমটা। কিন্তু একটা সিম খুব অদ্ভুত। কেন? এই সিমটা 17ই জানুয়ারি 2012তেই অন হয়েছিল আর 17 তারিখে সুইচ অফ হয়ে যায়। কারোর সঙ্গে কোনো কথাও হয়নি, না কোনো ইনকামিং কল না কোনো আউটগোয়িং কল, শুধু 6টা SMS করা হয়েছিল 17ই জানুয়ারি সকাল 6টা থেকে 9:30টার মধ্যে। শুধু মেসেজ করা হয়? হ্যাঁ স্যার, শুধু মেসেজ। কে পাঠিয়েছিল? দিব্যা প্রজাপতি। শুধু SMS পাঠিয়েছিল? হ্যাঁ স্যার, দিব্যা প্রজাপতিই পাঠিয়েছিল। কোন নম্বরে পাঠিয়েছিল আর কাকে পাঠিয়েছিল সেটা তো আমরা জানতেই পারি, কিন্তু মেসেজে কি ছিল সে রেকর্ড সেলফোন কোম্পানি রাখে না, সেটা প্রাইভেসি রুল বিরুদ্ধ। দিব্যা প্রজাপতির মোবাইল থেকে 6টা মেসেজ পাঠানো হয়েছিল আর সেদিনই দিব্যার মৃত্যু হয়। আচ্ছা, সিম কার্ডটা কার নামে? দীনেশ দামলে, কল্যাণ থেকে কেনা হয়েছিল স্যার। এই দীনেশ অপরিচিত কেউ নয়, দিব্যার বোন ধনশ্রীর স্বামী বসন্ত দামলের ভাই স্যার। দাদা, কিছু হলো? যখন হবে তোকে বলবো, বারবার একই কথা বলবি না, বলেছি না তোকে? এই সিম কার্ডটা 17ই জানুয়ারি সকাল 12:30টায় সুইচ অফ হয়ে যায়, কিন্তু দীনেশ দামলের মোবাইল নাম্বার 4567768878। 17ই জানুয়ারি ও না তো ধানক বাড়িতে ছিল আর না কোলাপুরে, যেখানে দিব্যার ফোনটা ফেলে দেওয়া হয়েছিল। আর স্যার, যেখানে দিব্যার ফোনটা ফেলা হয়েছিল সেখানে দীনেশের মোবাইল লোকেশনটা আমাদের দেখাচ্ছে কল্যাণ। মার্ডারটা ঢাকতে ওরা খুব ভালো করে প্ল্যানিংটা করেছে, কিন্তু আসলে এটা মার্ডারই। রাঘব, এটা কনফার্ম মার্ডার। আরে স্যার, কি হয়েছে বলবেন তো? কি হয়েছে স্যার? কিছু তো বলুন। কি এবার হয়েছে? যেটা বলা সেটা তুই বলবি দীনেশ দামলে। গাড়িতে তোলো ওটাকে। আরে স্যার, আমার কথা শুনুন। স্যার শুনুন আমার কথা একবার। কোলাপুর কোথায়? হ্যাঁ বল, কোলাপুর কোথায়? কোলাপুর? কোথায় কোলাপুর? আমাদের মহারাষ্ট্রে। পুনে থেকে কোলাপুরের দূরত্ব কত? জানি না স্যার। কিসে গেছিলি? বাসে, ট্যাক্সিতে, নাকি তোর নিজের গাড়ি আছে? কোথায় স্যার? এই পঞ্চগঙ্গা নদী যার উপর ব্রিজ আছে, বাস থেকে নেমেছিলি নাকি ওপর থেকেই ফেলে দিয়েছিলি? এটা নদীতে ফেলেছিলি না? হ্যাঁ বল, গল্পটা বল আমায়, গল্পটা শুনতে চাই। আর একদম সত্যি কথা বল। বল দামলে, বল। বাস থেকে নেমে নদীতে ফেলে দিয়েছিলাম স্যার। নদীতে কেন? তাও আবার কোলাপুরের পঞ্চগঙ্গা নদীতে কেন? কোলাপুর কেন? কেন কোলাপুরই বাঁচলি কেন? কে আছে কোলাপুরে? আচ্ছা, গয়নাগুলো কোথায়? বল দামলে, গয়নাগুলো কোথায়? আমার মামার বাড়িতে। তোর মামার বাড়ি কোথায়? কোলাপুর। দিব্যাকে মারলি কেন? বল দামলে, দিব্যাকে কেন মারলি? স্যার, আমি সেটাই করেছি যা আমাকে বলা হয়েছিল। কে বলেছিল? বল, কে বলেছিল তোকে? আমার বড়দা, বসন্ত দাদা। চল চল। কি হলো? আরে, কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে বলবেন তো? এই আরে, চল। কিছু তো বলবেন তো? বলছি তো, আরে চল। কারণটা বলবেন তো? স্যার স্যার,
আরে কি হয়েছে আমাকে কিছু বলবেন? চলো, জেলে গেলে জানতে পারবে। আরে ছাড়ুন। চলো। কি হয়েছে নাকি? আরে কেউ কি কিছু বলবেন? সত্যিটা তুই নিজেই বলবি না বলাতে হবে? দিব্যাকে মারলি কেন? বল, কেন দিব্যাকে মেরেছিস? আমি এইসবের ব্যাপারে কিছুই জানি না স্যার, কিছুই জানি না। তাহলে তোমার মা এমনি এমনি কোনো কারণ ছাড়াই পুনের ফ্ল্যাটটা তোমার নামে করে দিয়েছে? স্যার মা এটা কেন করেছে আমি সত্যি জানি না, আমি সত্যি কিছু জানি না স্যার। তুই দিব্যাকে এই জন্য মারলি যে দিব্যার ফ্ল্যাটটা তাহলে তোর বইয়ের নামে হয়ে যাবে, অর্থাৎ তোর নামে হয়ে যাবে, রাইট? নাকি অন্য কোনো কারণ আছে? আরে জামাইবাবু আর তিনিস্তা ভেতরে কি করে এলে? দিব্যাদি, আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ, কিন্তু বাড়িতে ঢুকলে কি করে? আরে আরে কি করছো? আরে কি করছো কি? শোন, তুই এক্ষুনি কোলাপুর চলে যা, বুঝলি? হ্যাঁ ঠিক আছে দাদা, ওই মোবাইলটা এটা পঞ্চগঙ্গায় ফেলে দিবি। রাস্তায় একটা ব্রিজ পড়বে, ওখানে নামবি আর মোবাইলটা ফেলে দিবি। আচ্ছা। নে নে, তাড়াতাড়ি যা। আর তোর প্ল্যান অনুযায়ী মীনাক্ষী দেবী ওই ফ্ল্যাটটা তোর বউ ধনশ্রীর নামে করে দিল, রাইট? মীনাক্ষী দেবী, এই হলো আপনার প্রপার্টির কাগজপত্র, এইখানটা সই করে দিন। মা দ্বিতীয় বাড়িটাও আমার নামে লিখে দিয়েছে। পুরো প্ল্যান করে করা হয়েছে। আগে দিব্যাকে খুন করো, তারপর ওর সমস্ত প্রপার্টি ধনশ্রীর নামে ট্রান্সফার করে দাও। মা তোমার দিব্যি, আমি জানতামই না যে বসন্ত এসবের পেছনে রয়েছে। আমি তো তোকে বাড়ি দিয়ে দিয়েছিলাম, তাহলে কেন কেন ধনশ্রী? মা ভগবানের দিব্যি, আমি স্বপ্নেও ভাবতে পারি না যে বসন্ত বসন্ত দিব্যা দিদিকে খুন করতে পারে। মা আমাকে বিশ্বাস করো, আমি কিছুই জানি না। ধনশ্রী এই ব্যাপারে কিচ্ছু জানতো না যে আমরা কি করেছি। সত্যি ও কিচ্ছু জানতো না। এই পুরো কাজটা তোরা দুই ভাই করেছিস। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স।
করেছিস? প্ল্যানিং সব আমার ছিল স্যার, শুধু আমারই। না না না, এটা হতেই পারে না। এত বুদ্ধি তো তোর মাথায় নেই। সত্যি বল, এর পেছনে আর কে আছে? মীনাক্ষী প্রজাপতি, রবি নায়ার, নাকি অন্য কেউ? তাড়াতাড়ি বল। এটা বাড়ির দরজার চাবি আর এটা লকারের চাবি। ওর মোবাইলটা নিতে ভুলো না কিন্তু, ওতেই সমস্ত এসএমএস গুলো আছে। আচ্ছা ঠিক আছে। তোমাদের মোবাইলগুলো সঙ্গে আনোনি তো? না, আপনার কথা মতো ওগুলো মুম্বাইতেই রেখে এসেছি। ঠিক আছে, চলো যাও, কাজটাকে শেষ করো। আরে আরে কি করছো? হয়ে গেছে? হয়ে গেছে। ওর মোবাইলটা নিয়ে নিয়েছো তো? হ্যাঁ, নিয়ে নিয়েছি। নাও এবার যাও। পুনা আসার আগে পর্যন্ত আমরা এসএমএস এ কন্ট্যাক্ট রাখছিলাম। নতুন সিম নিয়েছিলাম এই কাজটার জন্য। আমার শ্বশুর প্রজাপতি বাবু দিব্যার মোবাইল থেকে রিপ্লাই করতেন। উনি আমাদের বলে রেখেছিলেন একদম যেন ফোন না করি। আরে স্যার, আপনি? আমি আপনার ওখানেই যাচ্ছিলাম। ভালোই হয়েছে প্রজাপতি বাবু, একসাথেই যাব। অ্যাকচুয়ালি আমরা আপনাকে নিতে এসেছিলাম। কিছু জানতে পারলেন? ইনভেস্টিগেশন কতদূর এগুলো? অনেকটাই এগিয়ে গেছে প্রজাপতি বাবু, অনেকটা। প্রজাপতি বাবু, আপনি যদি জোর না দিতেন এই কেসটা কোনোদিন সলভই হতো না। একটা সুইসাইড কেস হয়ে বন্ধ ফাইলে থেকে যেত। মানে এটা মার্ডার কেস, রাইট? ওই রবি নায়ারকে ধরুন। প্রজাপতি বাবু, একটা প্রবাদ আছে, লোকে তখনই ঢাক পেটায় যখনই সে চায় লোকে তাকেই নজর করুক, অথবা তখন যখন সে অন্য শব্দকে গোপন করতে চায়। তার মানে আপনি আপনার ডিউটি করার সময় অনেক লোককেই ইন্টারোগেট করেছেন, কিন্তু আজ হট সিটে আপনি নিজে বসবেন। আপনি আমাকে কি জিজ্ঞাসা করবেন? এখন শুধু এটা বলুন, ঢাক পেটাচ্ছিলেন কেন? আমরা জেনে গেছি দিব্যাকে খুন আপনিই করিয়েছিলেন। আমাদের শুধু একটাই প্রশ্ন, কেন? ওই রবি এসেছিল। শুনলাম জুনে ডেট ফিক্স হয়েছে। পুরো 11 বছর পর বিয়ে করছে দিব্যাকে, ছুটিও নিচ্ছে। হ্যাঁ বাবা, অনেক দিন ধরে একটা কথা আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে। ভাবছি বলবো না বলবো না। আরে এতটা বললে যখন বলেই ভালো না, না হলে আমার মাথাতেও পোকা নড়তে থাকবে যে ব্যাপারটা কি। দিব্যাদের বিয়ে হয়ে যাবে, আর তারপরে আপনার কি হবে? কি হবে মানে? যেমন আছে তেমনই থাকবো। কোথায় থাকবেন আপনি? হ্যাঁ, কোথায় থাকবেন? শাশুড়ি মা তো আগেই দিব্যাদের নামে ফ্ল্যাটটা লিখে দিয়েছে। ওর আর রবির বিয়ের পর আপনাকে লাথি মেরে দাঁড়াবে। আপনি সোজা রাস্তায় এসে দাঁড়াবেন। আপনার ব্যাকআপ। এমনিতেই দিব্যাদির শাশুড়ি মায়ের এই অবস্থার জন্য আপনাকেই পুরোপুরি দায়ী করে। সত্যি একটা পরিবারও পেয়েছি আমি। আমার স্ত্রী মীনাক্ষী সেই আমাকে ঠকিয়েছে। দুটো প্রপার্টি কিনেছে, তাও নিজের নামে। আর এখন ওই দিব্যা আপনাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। মানে এটা হলো কি আপনাদের নিজেদের ব্যাপার, কিন্তু আপনি ওকে ভালো করে ভেবে দেখুন বাবা। এখন এই বয়সে আপনার বাড়িতে নিজের অধিকার নিয়ে থাকার বদলে কোথায় কোথায় ধাক্কা খেয়ে বেড়াবেন বাবা? 40 বছর পুলিশ সার্ভিস করার পরে আমি কি পেলাম? স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল, মেয়েরা আমাকে ঘেন্না করে।
আর আমার নামে তো কিছুই ছিল না, মাথা গোঁজার জন্য ছাদও ছিল না। সবাই আমার সাথে এমন ব্যবহার করতো যে ওরা যেন আমাকে দয়া করছে। তুমি এখানেই ছিলে আর এখানেই থাকবে বাবা। এই বাড়িটা আমার টাকাতে কেনা হয়েছে, এটা আমার নামেই হওয়া উচিত। যদি এরকমই হয় তাহলে আমাকে একটা কথা বলো বাবা, মা এটা তোমাকে লিখে না দিয়ে আমার নামে লিখে দিল কেন? তোর মা চিটিং করেছে আমার সাথে, ঠকিয়েছে আমাকে। না বাবা, তুমি যদি সত্যিটা শুনতে পারো তো শোনো। তুমি সবাইকে পশুর মতো মারতে, মা বাড়িটা তোমার নামে লিখে দিলে তখন মাকে আর আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। আমি যদি এতটাই খারাপ হই তাহলে কেন আছিস আমার সাথে? কেন তুই চলে গেলি না তোর মায়ের সাথে? চলেই যেতাম, কিন্তু মা সঙ্গে যেতে বলেনি, কারণ তুমি এত কষ্ট দিয়েছ যে তার মমত্ব বোধটাই মরে গেছে, তার সমস্ত বোধটাই মরে গিয়েছিল। মা কখনোই এটা বুঝতে পারেনি যে কষ্ট উনি ভোগ করছিলেন সেই কষ্ট আমরাও ভোগ করছি, আর এই সব কিছুর জন্য দায়ী হলে তুমি। চুপ কর, নাহলে আমি তোকে এক চড় মারব। মারা ছাড়া আর কি বা তুমি পারো বাবা? আমার আর ধনশ্রীর তোমার মতোই হওয়া উচিত, বেহায়া নির্লজ্জ। কিন্তু আমি আমার রক্তের দোষ কাটিয়ে দিয়েছি, যেটা তোমার থেকে পেয়েছিলাম। আমি সব সময় তোমাকে বাবার মান দিয়েছি, দিচ্ছি আর দেব। তোমাকে ভয় পেতে হবে না, তুমি এখানে শান্তিতে থাকতে পারো, কেউ তোমাকে তাড়াবে না। কিন্তু বাড়িটা তোমার নামে করব না। আমাকে অপমান করেছিল, আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিল। 40 বছরের পুলিশ ডিউটিতে লোকে আমার কাছে ঠক ঠক করে কাঁপতো। আমার নাম শুনে অনেক অপরাধী তার অপরাধ স্বীকার করে নিত। আর এখানে দেখুন, একটা নোংরা অপরাধীর মতো আমাকে আমার মেয়ের সামনে দাঁড়াতে হতো। আরো সাহস দেখুন, আমাকে দোষারোপ করত আর আমাকে বলতো আমারই বাড়িতে আমারই অধিকার নেই। দিব্যা বাড়িটা আমার নামে কখনো করবে না। আমি আপনাকে বলেছিলাম বাবা, ও একদিন ঠিক আপনাকে বাড়ি থেকে বের করে দেবে। বলেছিলাম তো। ওর ব্রেন ওয়াশ করা হয়েছে। ও নিজের মা আর নিজের দুর্গতির দায় পুরোপুরি আপনার উপরে চাপাচ্ছে। তাছাড়াও আপনি মদ দিয়ে দেওয়া সত্ত্বেও ওই রবি ওকে ঝুলিয়ে রেখেছে, আর তার দোষও আপনার উপরেই দিচ্ছে। এর কোনো মানে হয় বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ওই দিব্যাকে কি করি বলো তো? দেখো, আমরা তো এখানে বেশ ভালোই আছি, কিন্তু কখনো যদি আমাদের মনে হয় যে এখানে আমাদের ভালো লাগছে না, তো আমরা মীরা রোডের বাড়িতে গিয়ে থাকবো। ওটাও তো আমাদেরই, ভালো হবে না? কি ভালো হবে? হ্যাঁ, তোমার মা দিদিকে 2 BHK দিয়েছে আর তোমাকে 1 BHK। এরকম কেন বলছো? দিব্যা দিদি তো আমার থেকে বড়। হ্যাঁ, আর তুমি ছোট, আর পাওনার বেলায় ছোট, কিন্তু তোমার প্রয়োজনটা বড়। ওর এই রবি দুবাইতে চাকরি করে, প্রচুর টাকা রোজগার করে, আর আমাদের কাছে কি আছে? 2 BHK পেলে একটু আরামে থাকা যেত। ব্যাস, আমি এই ব্যাপার নিয়ে আর কোনো কথা বলতে চাই না। মা যাই দিয়েছে সব ঠিক দিয়েছে, আর বুঝে শুনেই দিয়েছে। এখন যাই হয়ে যাক না কেন, না আমি মার সাথে ঝগড়া করব, না দিদির সাথে। তোমার এই বোকামির সুযোগ নিয়েছে ওরা, তোমার মা আর দিদি। যা ইচ্ছা তাই বলো না। আমি, মা আর দিদি, আমাদের সম্পর্কটা তুমি কখনোই বুঝতে পারবে না। বাবার এতদিনের অত্যাচার আমরা একসঙ্গে সহ্য করেছি, ওই দুঃখের বাঁধনে আটকে রয়েছি আমরা। কেউ আমাদের সম্পর্ককে ভাঙতে পারবে না। শুনুন বাবা, বাড়িটা ফিরে পাওয়ার একটাই রাস্তা আছে। আরে বলো না। দেখুন, শাশুড়ি মা তো আপনার মুখও দেখতে চান না, বাড়িটা আপনার নামে হওয়ার কোনো প্রশ্নই নেই। আর দিব্যা আপনার মেয়ে হওয়া সত্ত্বেও আপনার সঙ্গে শত্রুর মতো ব্যবহার করছে। ও কখনোই আপনাকে বাড়িটা দেবে না। হ্যাঁ, যদি ধনশ্রীর নামে বাড়িটা থাকতো তো চোখ বুঝে আপনার নামে ট্রান্সফার হয়ে যেত, এতে আপনাকে ফুল কোঅপারেশন করতাম। আর বাড়িটা যখন ধনশ্রীর নামে নেই, তাহলে এসব কথার মানে কি? বাড়িটা যদি ধনশ্রীর নামে হয়ে যায়, সেটা কেমন করে হবে? যদি দিব্যা না থাকে তখন শাশুড়ি মা ধনশ্রী নামে বাড়িটা লিখে দেবে, আর ধনশ্রী আপনাকে লিখে দেবে।
দিব্য থাকবে না মানে? তুমি ঠিক কি বলতে চাইছো? কোথায় যাবে ও? আরে বাবা, আপনি এতদিন পুলিশে ছিলেন, কিছু তো ভাবুন, একটা উপায় তো বার করুন। আরে আমি আছি তো আপনার সঙ্গে। ফুল প্রুফ প্ল্যান করেছিলেন আপনি, এটা তো মানতেই হবে। আর ওই বারবার করে বলা এটা সুইসাইড নয় মার্ডার, সেটা তো আপনার মাস্টার স্ট্রোক ছিল। এতে তো কেউই আপনাকে কোনোদিন সন্দেহ করবে না। একজন রিটায়ার্ড পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও আপনি একটা ভয়ঙ্কর অপরাধ করেছেন, আর বাকি অপরাধীদের মতো আপনি এই ছোট্ট সত্যটা ভুলে গেলেন। ক্রাইম নেভার পেজ, নেভার। আজ পর্যন্ত এই পৃথিবীতে কোনোদিন পারফেক্ট ক্রাইম হয়নি আর হবেও না। মা, মা, দিব্যা দিদিকে তোমার সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল। কেন দিদিকে নিয়ে যাওনি মা? কেন মা? খুব ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি রে। আমি জুন থেকে 2 মাসে ছুটি নিয়েছি, ডেটটা তুমি ফিক্স করে নিও, বাকি সব কাজ আমি করে নেব। আচ্ছা, হানিমুনে কোথায় যাবে? কেরালা বলো না প্লিজ। একজন বাবা এতটাই ইনসিকিউর হয়ে গিয়েছিলেন যে তিনি তার নিজের মেয়েকেই মেরে ফেললেন, সেই মেয়েকে যে শীঘ্রই তার প্রেমিকের সঙ্গে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চলেছিল। একজন বাবা যে তার স্ত্রী আর মেয়েদের সঙ্গে কখনো কোনো ভালোবাসা আর শ্রদ্ধার সম্পর্ক গড়ে তুলতে পারেননি, আর নিজের জীবনের শেষ বেলায় নিজের মাথার উপর দিয়ে ছাদ হারিয়ে যাওয়ার ভয়ে একটা গুরুতর অপরাধ করে বসলেন। নিজের বহু বছরের প্রফেশনাল ট্রেনিং এর সাহায্যে একটা পারফেক্ট ক্রাইম করতে বেরিয়ে পড়লেন। পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, অপরাধী যাই করুক না কেন চুরি ধরা পড়েই যায়। প্ল্যান যেই বানাক না কেন, শাইনের রক্ষক হোক বা অপরাধী, অপরাধ করে কারো কোনো লাভ হয় না। রিটায়ার্ড পুলিশ অফিসার সুরেন্দ্র প্রজাপতি, তার জামাই বসন্ত দামলে আর বসন্তের ভাই দীনেশ দামলে এই মুহূর্তে পুলিশ হেফাজতে। সুরেন্দ্র প্রজাপতি বারবার ইনভেস্টিগেশনের জন্য জোর দিয়েছিলেন যাতে পুলিশ ধন্দে পড়ে যায়, এই কেস কখনো যেন সমাধান না হয় আর আনসলভড কেসের ফাইলে সারা জীবনের মতো হারিয়ে যায়। কিন্তু সেরকম হয়নি। জানুয়ারি 2012-তে অপরাধ হয়েছিল আর নভেম্বর 2012-তে অপরাধীদের মুখোশ খোলা হয়েছিল। পুরো 10 মাস লেগেছিল এই কেসে, কিন্তু এই কেস আনসলভড থাকেনি। কারো হয়তো এটা মনে হতে পারে যে প্রজাপতি যদি চুপ থাকতো তাহলে হয়তো সত্য কখনো সামনেই আসতো না আর এটা একটা সুইসাইড কেস বলে ফাইলটা ক্লোজ করা হতো, কিন্তু এরকম হতো না। এই কেসের ডুবে থাকা প্রমাণ, দিব্যার মোবাইল ফোন কখনো না কখনো অ্যাক্টিভেট হতো আর এই সমস্ত ষড়যন্ত্র আপনা আপনি সামনে চলে আসতো। আগে না, আমরা ভাগ্যের চমৎকারের কথা বলছি না, আমরা দিব্য শক্তির দ্বারা ন্যায় দেওয়ার কথাও বলছি না, আমরা বলছি জীবনের একটা মূল নিয়মের কথা। অপরাধী যতই অপরাধকে লুকানোর চেষ্টা করুক, মিটিয়ে ফেলার চেষ্টা করুক, কিন্তু অপরাধের চিহ্ন তার প্রমাণ মেটালেও মেটে না। তারা অপরাধীর দরজায় কড়া নাড়তে ঠিক পৌঁছেই যায়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে।